যে ৩৪ বছরের বামফ্রন্ট সরকারের ক্ষেত্রে বহু তো বিরোধী নেতারা বলেছেন এই হয়েছে সেই হয়েছে, কিন্তু একটাও কিন্তু কোনো দুর্নীতি তুলে আনতে পারেনি। তো দুর্নীতি ভারের সাথে হচ্ছে দুর্নীতিমুক্ত সিপিএম যথেষ্ট হালকা। তৃণমূলকে বিজেপি সরাতে চায় না, তাই জন্য এই দেখুন তদন্ত করছে, কাকে ধরছে, তারা ফিরে এসে আবার হচ্ছে কোথাও বিধায়ক, কোথাও মন্ত্রী, কোথাও কিছু না কিছু একটা পদ পাচ্ছে। বামেরাদের সব থেকে বড় প্লাস পয়েন্ট কি জানেন তো? শিক্ষা। শিক্ষিত মানুষরা, রুচিশীল মানুষরা, সংস্কৃতিমনস্ক মানুষরা, তারা চিরকাল বাম রাজনীতি করে। বিধানসভা নির্বাচন একেবারে বিধাননগরে প্রার্থী হিসেবে, বাম প্রার্থী হিসেবে প্রচারে বেরিয়ে পড়েছেন আইনজীবী সৌম্যজিৎ রাহা। কথা বলবো তার সঙ্গে। দাদা, এই যে বিধাননগর, বারংবার এই বিধাননগর নিয়ে প্রশ্ন উঠেছে, বিভিন্ন দুর্নীতি, বিভিন্ন বিষয় নিয়ে বলা যায় যে বারংবার রাজনীতিতে কথা ওঠে যে দুর্নীতির আঁতুড়ঘর এই বিধাননগর। তৃণমূলের বহু বছরের এখানের রাজত্ব। কি বলবেন, কতটা এই দুর্নীতির আঁতুড়ঘরকে দুর্নীতি মুক্ত করতে পারবেন? প্রথম কথা হচ্ছে যে একটা মানুষ চায় তার করের টাকাটা সদ্ব্যবহার হোক, পরিষেবা যাতে কোনো মতো ব্যাঘাত না ঘটে। পরিষেবা বলতে কি? পরিশ্রুত পানীয় জল, তার মধ্যে থাকবে হচ্ছে রাস্তাঘাট, আলো, নিকাশি ব্যবস্থা, সমস্ত কিছু থাকবে। উন্নয়ন বলতে কিছু নেই। আপনার রাস্তাঘাট যেখানে আমরা দাঁড়িয়ে আছি, সমস্ত জায়গাটাই দেখছেন হচ্ছে কি অবস্থা আছে। একটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ চাই, তাহলে মানুষের করের টাকা যাচ্ছে কোথায়? প্রথম প্রশ্নটা তো সাধারণ মানুষকে সাধারণভাবে বোঝাতে হবে, সাধারণ ভাষায় বোঝাতে হবে। তার মানে এখানেরটা হচ্ছে দুর্নীতি কোথায় আছে না আছে, আনাচে কানাচে লুকিয়ে আমরা জানি। এরপরে তো ছেড়ে দিন হচ্ছে বড় দুর্নীতি। আজকে যত বড় বড় অফিস, বড় বড় দেখুন যত ডেপুটেশন, সব হয় হচ্ছে বিকাশ ভবন চত্বরে, ওখানে সমস্ত মেন অফিস হচ্ছে ওইসব জায়গায়। এবং রাজ্যে এমন কোনো বিভাগ নেই যেখানে হচ্ছে দুর্নীতি বিষয়টা উঠে আসেনি। যতগুলো স্ক্যাম ধরুন হচ্ছে, আমরা ৩৪ বছরের বাম শাসনে আমরা কিন্তু একটা জিনিস দেখেছি যে ৩৪ বছরের বামফ্রন্ট সরকারের ক্ষেত্রে বহু তো বিরোধী নেতারা বলেছেন এই হয়েছে সেই হয়েছে, কিন্তু একটাও কিন্তু কোনো দুর্নীতি তুলে আনতে পারেনি, একটাও কোনো স্ক্যাম তুলে উঠে আসেনি। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সেই বাম উন্নয়নের ধারাকে, বাম সময়ের উন্নয়নের ধারাকে আবার যদি আমরা বজায় রাখতে চাই, স্বাভাবিকভাবেই যেই মুহূর্তে বামফ্রন্ট আবার ফিরবে, সিপিআইএম আবার ফিরবে, সমাজটাই দুর্নীতিমুক্ত হবে। আমাদের তো ট্র্যাডিশনই হচ্ছে আমরা একটা দুর্নীতিমুক্ত সমাজ উপহার দিই মানুষকে, সেটাই দেব। বিধাননগর একটা হেভিওয়েট কেন্দ্র বলে পরিচিত, সেখানে আপনার বিরুদ্ধে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী রয়েছেন সুজিত বোস। হেভিওয়েটের বিরুদ্ধে আন্দোলনটা কতটা কঠিন? আমি একটা জিনিসই বলছি, বামফ্রন্ট সরকারের বা সিপিএমের না ওজনটা হালকা কেন জানেন তো? ভারে ভারাক্রান্ত হয় এই যে ধরুন রেশন দুর্নীতি, কয়লা, মাটি, কোনো কিছু যত দুর্নীতিতে ভারাক্রান্ত, ঠিক আছে? তো দুর্নীতি ভারের সাথে হচ্ছে দুর্নীতিমুক্ত সিপিএম যথেষ্ট হালকা। তাহলে হালকা জিনিস ওপরে ভেসে ওঠে, তাই তো? সেরকম লাল পতাকাটাও উড়বে আর ভারাক্রান্ত জিনিসগুলো তলিয়ে যাবে। এটাই হচ্ছে ভারাক্রান্ত, আর আমরা দুর্নীতির ভার থেকে মুক্ত, এটাই হচ্ছে ফারাক। পুরনিয়োগ দুর্নীতিতে সম্প্রতি ফের তলব করা হয়েছে সুজিত বসুকে, ইডি তলব করেছে। সেখান থেকে আপনি নিজে আইনজীবী, এবং সেই আইনজীবী হয়ে এই যে বারংবার দুর্নীতি অভিযোগে তলব, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? প্রথম কথা, একটা ম্যাটার হচ্ছে ইনভেস্টিগেশন চলছে। আমি একজন আইনজীবী, তো সেক্ষেত্রে হচ্ছে ইনভেস্টিগেশনের পেন্ডিং ম্যাটারে প্রথম কথা হচ্ছে ইনভেস্টিগেশন কি করছে না করছে সেটা বাইরে যতক্ষণ না সারফেসে আসবে আমার বক্তব্য রাখাটাই ঠিক নয়। এবং তদন্ত কেউ উঠে আসছে, তদন্তকারী সংস্থা যদি সেটা প্রকাশ করে, তারা যদি বলে, তাহলে নিশ্চয়ই সেটার ওপরে হচ্ছে মানুষও জানবে, প্রেস মিডিয়াও জানবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তলব করেছে, আমি এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করব না। তদন্ত চলছে, তদন্ততে কি উদ্ঘাটিত হয়, কি বেরোয়, সেটা আমরা দেখি। এখন একটা রানিং ইনভেস্টিগেশন যতক্ষণ না হচ্ছে ইনভেস্টিগেশনের ইনফরমেশন ইনভেস্টিগেশন এজেন্সি রিভিল করে,
সেইখানে আমাদের প্রিজাম্পশন অ্যাজাম্পশনের ওপর চলা উচিত নয় বলে আমি মনে করি। আপনার বিরুদ্ধে বিজেপি প্রার্থী রয়েছেন শারদত্ত মুখোপাধ্যায়, তিনি সম্প্রতি দেখা গেল তিনি মাছ নিয়ে প্রচারে বেরিয়েছেন, অবাঙালিদেরকে বা বাঙালি ইস্যু বা বাঙালি অস্মিতা আমরা যেটাকে বলি, এই বাঙালি অস্মিতাটাকে বজায় রাখার চেষ্টা করছেন। আমরা জানি বিধাননগরে অবাঙালি ভোট একটা বিশাল, এবং সেখানেও তিনি বাঙালি অস্মিতা বজায় রেখে প্রত্যেক বাঙালির পাশে থাকার বার্তা দিচ্ছেন, কি বলবেন? দল যে গরুর দুধে সোনা পায়, মানে এই কেউ বলে কখনো হচ্ছে শাকসবজি ছাড়া কিছু চলবে না, আবার মানুষের মানে ভোট গিমিকের জন্য মাছ নিয়ে ঘুরে বেড়ায়, বোঝা যায় হচ্ছে তাদের কোনো নীতিই নেই। একটা হচ্ছে ইট ইজ আ রাডারলেস শিপ, তাই জন্য এক এক সময় এক একটা হচ্ছে আই ক্যাচিং জিনিস দিয়ে মানুষের ভোটটাকে আদায় করতে চাইছে। এটা নিয়ে কোনো ডাউট নেই যে তৃণমূল আর বিজেপি হচ্ছে এক, কারণ এখানে তৃণমূলকে বিজেপি সরাতে চায় না, তাই জন্য এই দেখুন তদন্ত করছে, কাকে ধরছে, তারা ফিরে এসে আবার হচ্ছে কোথাও বিধায়ক, কোথাও মন্ত্রী, কোথাও কিছু না কিছু একটা পদ পাচ্ছে, কিন্তু কোথাও কোনো বিচার প্রক্রিয়া কিন্তু শেষ হচ্ছে না। তো এদের এই তলায় তলায় আন্ডারস্ট্যান্ডিং সেটিং এগুলো মানুষের কাছে পুরো পরিষ্কার। তো এই যেসব দলের কোনো রকম নীতি নেই, মানুষের কল্যাণ করার মতো তাদের কোনো হচ্ছে চিন্তা ভাবনা নেই, তারাই এই সবগুলো করে। আপনার কথা প্রসঙ্গেই আসি, বিধাননগর এমন একটি জায়গা সেখানে প্রশাসনিক অফিস অনেক বেশি, কার্যালয় অনেক বেশি, সেখানে বিকাশ ভবন থেকে শুরু করে এরকম বিভিন্ন একাধিক ভবন রয়েছে যেখানে প্রশাসনিক কার্যালয় রয়েছে। সেই সমস্ত প্রশাসনিক কার্যালয় যেখানে রয়েছে সেই এলাকায় লড়াই করাটা অনেক কঠিন, এবং তার থেকেও বড় বিষয় যে এই যে এলাকা বিধাননগর, যেটা একেবারে অভিজাত কেন্দ্র হিসেবে পরিচিত, সেখানে এই এত বছর তৃণমূলের রাজত্বে কী কী অপূর্ণতা থেকে গেল যেখানে বামেরা লড়াই করবে? অপূর্ণতা তো থেকে গেলে হচ্ছে এন্টায়ার সিস্টেমটা। আপনি তো দেখছেন হচ্ছে, আমি বলেই দিলাম প্রথমে, রাস্তাঘাট, জল, নিরাপত্তা, এগুলো সমস্ত। যেখানে বিধাননগরটা শুধু হচ্ছে সরকারি অফিস না, বিধাননগরটা একটা বামফ্রন্ট সরকারের উপহার আছে হচ্ছে আইটি সেক্টরের মতো সেক্টর 5, সেখানে রাত দিন কাজ হয়, সেখানে সিকিউরিটি, সেফটি সিকিউরিটি ইম্পর্টেন্ট, সেখানে বহু ইস্যুস আছে। এখানে আইটি স্কিলস হাব করা উচিত ছিল, চাকরির তো কোনো ব্যবস্থা করার নেই, শিক্ষাটা তো গেছে, তো সেইগুলোকে তো যারা আছে তাদেরকে অন্তত আইটি এনেবলড ট্রেনিং হাবসগুলো তৈরি করে তাদেরকে তো হচ্ছে আগামী দিনে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তো সেই বিষয়গুলো হচ্ছে মূল, কর্মসংস্থান আছে, ইলেকট্রিসিটি নিয়ে আমাদের ম্যানিফেস্টোতেই আছে আমরা কী করব। এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে বিধাননগরটা আরও বেশি ভাইটাল, তার কারণ হচ্ছে লক্ষ লক্ষ মানুষ অন্যান্য কেন্দ্র থেকে বিধাননগরে আসে, তাহলে বিধাননগরের উন্নয়ন, তত বিধাননগরের বহু কিছু জিনিস যেগুলো হচ্ছে আমরা করতে পারি বা করা সম্ভব ছিল যে কোনো রাজনৈতিক দলের পক্ষে সরকারে থেকে, যেটার বার্তাটা তারা কিন্তু বিভিন্ন কেন্দ্রে ছড়িয়ে দিতে পারত, সেই ক্ষেত্রে বিগত সরকার সম্পূর্ণরূপে ফেলিওর। আমরা সেই জায়গাটাকে বিগত দিনে যেরকম হচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা এখানে হয়েছে, অফিস হয়েছে, রাজ্যের বহু মানুষ এখানে এসে চাকরি করেছেন, তারা তো হচ্ছে অবশ্যই হচ্ছে বিধাননগরের উন্নয়নের সাথে তাদেরও অনেকাংশে, দেখুন বাড়িতে থাকে, ঘুমাতে চায়, বাকি সময়টা কিন্তু অফিসেই কাটায়, এই শহরেই কাটায়। তো শহরটাকে মানুষের, যেমন আমরা বলি একটা বাসযোগ্য, তেমন হচ্ছে একটা তাদের মধ্যে কর্মক্ষেত্রটার কাছে তাদের সমস্ত রকম ফেসিলিটি, সমস্ত রকম হচ্ছে ভাবে যাতে কনভিনিয়েন্স দেওয়া যায়, সেইটার দিকে আমাদেরকে বিধাননগরের ক্ষেত্রে এক্সট্রা আমাদের উদ্যোগ নেওয়া দরকার। এর অর্থ বিধাননগরে যদি উন্নয়ন হয় তাহলে রাজ্যের উন্নয়ন অনেকাংশে বাড়বে, এবং তারও সঙ্গে যেটা আমি প্রশ্ন আনবো যে এই যে বিধাননগর একটা কর্মক্ষেত্র সারা রাজ্যের মানুষের কাছে, সেখানে আমরা দেখতে পাই কর্মক্ষেত্রে বারংবার র্যাগিংয়ের প্রবণতা, আত্মহত্যার মতো প্রবণতা, এইটা বাড়ছে দিনের পর দিন। এই জায়গা থেকে কি বামেরা কাজ করবে? দেখুন বহুদিন বামেরাদের সব থেকে বড় প্লাস পয়েন্ট কি জানেন তো? শিক্ষা। শিক্ষিত মানুষরা, রুচিশীল মানুষরা, সংস্কৃতিমনস্ক মানুষরা, তারা চিরকাল বাম রাজনীতি করে। এখনও বহু মানুষ আমাদের এবারে প্রার্থী এবং আমাদের ম্যানিফেস্টো দেখে আমাদের কাছে এসে যোগাযোগ করছেন, আমাদের সাথে থাকছেন, তারা বলছেন পড়াশুনো করা একটি দল। তো ন্যাচারালি আমরা মনে করি
এই জিনিসটা করতে গেলে মানুষের মধ্যে সচেতনতা দরকার। আপনি লক্ষ্য করে দেখবেন বিগত দিনে বাম আমলে পার্টি কেন্দ্রিক বা গণসংগঠনগুলো কেন্দ্রিক বহু সেমিনার থেকে শুরু করে বহু সচেতনতা তৈরি করতে হতো। আমি মনে করি যে কোনো অঘটন, যে কোনো দুর্ঘটনা, যে কোনো ধরনের ক্রাইম প্রিভেনশনের ক্ষেত্রে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করাটা দরকার। আমরা সেই অ্যাওয়ারনেসটাকে আমরা মানুষের মধ্যে ক্রিয়েট করব। যেমন ধরুন হচ্ছে এখানে আমাদের আইনজীবী সংগঠনের ক্ষেত্রে বহু আমাদের যে আইনজীবী তারা বিভিন্ন ধরনের লিগ্যাল অ্যাওয়ারনেসের বিষয় করছে। কোথাও নারী নির্যাতনের ওপর করছে, কোথাও হচ্ছে তারা সাইবারের ওপরে করছে। এই রকম জিনিস বামেদের থেকেই এক্সপেক্ট করে মানুষ এবং বামেরাই পারে। তো আমরা সচেতনতার মাধ্যমে আমরা সমাজটাকে যতটা সম্ভব হচ্ছে ভালোর জায়গায় নিয়ে আরও উন্নতির জায়গায় নিয়ে যাওয়া যায় সেই জায়গায় সচেষ্ট হবে। বাড়িতে বাড়িতে প্রচার করছেন, কেমন সাড়া? খুব ভালো সাড়া। মানুষ নির্ভয়ে বেরোনো শুরু করেছে, তারা মিছিল মিটিংয়ে আসছেন, তারা সাথে পা মেলাচ্ছেন, তারা এসে দেখা করছেন। যেহেতু আমি এই সামাজিক পেশার সাথে যুক্ত, তাই জন্য আমি তাদের সমস্যা অর্ধেকটাই হচ্ছে বেশি জানি, তাদের সাথে আলোচনা করছি। তাদের সাথে আমার যেহেতু সারা বছর যোগাযোগ পেশাগত কারণে, তাই তো তাদের সমস্যা আমি অন্যভাবে হচ্ছে বিভিন্ন সলভ করি। তারা তাই জন্য হচ্ছে এগিয়ে আসছে।